দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, সে নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে নির্ধারিত সময় 12 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই যে নির্বাচন যেটি হয়েছে, এই নির্বাচনের দিকে কিন্তু তাকিয়েছিল দেশ এবং দেশের বাহিরের গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ। নির্বাচন তো হয়ে গিয়েছে, এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই যে সংখ্যাগরিষ্ঠ আসন পেল এবং তারা এবার রাষ্ট্র ক্ষমতায় আসছেন। তবে এর আগের যে প্রক্রিয়ার কথা আমি এখন বলবো, যে আসলে শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, যে যে গুরু দায়িত্ব একটি গ্রহণ করার আগ মুহূর্তে যে শপথ গ্রহণের যেটি প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ার কি মাধ্যমে গেল, কে শপথ বাক্য পাঠ করালো, তার শপথ বাক্য যিনি পাঠ করিয়েছেন তার পিছনের গল্পটা যদি বলে রাখি, যে আসলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন রাষ্ট্রপতি এক মেয়াদেই টানা তিনবার বাংলাদেশের সরকার প্রধানকে বা তার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। যদি গল্পটা বলে রাখি, যে আসলে এমন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবারের যে ফলাফল, সেই ফলাফলের প্রায় বড় একটি অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু পেয়েছেন, এবং এটি পাওয়ার কারণে, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার কারণে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাচ্ছেন। এবং এই যাওয়াকে কেন্দ্র করেই আসলে শপথ যে গ্রহণ, সেটি কিন্তু ঠিক আজকে বেলা 11:30 নাগাদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পড়িয়েছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, এবং পাশাপাশি তার নেতৃত্বাধীন যে 50 সদস্যের যে মন্ত্রী পরিষদ রয়েছে, তাদেরকেও কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ঠিক একইভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 300টি আসন রয়েছে, এই 300টি আসনে যারা এমপি প্রার্থী যারা ছিলেন, যারা নির্বাচিত হয়েছেন, ঠিক তাদেরকেও কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই গল্পটা যদি এখান থেকে থেমে আমরা একটু পিছনে যেতে চাই, বা পিছনে যদি আমরা একটু জানতে চাই, যে আসলে ঠিক 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময়কালে যখন আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে চলে যায়, স্বৈরাচারের তকমা পায়, ফ্যাসিস্টের তকমা পেয়ে যখন দেশ থেকে চলে যায়, ঠিক সে সময়টাতে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে, ঠিক সে সময়ে আমরা দেখেছি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু শপথ পাঠ করিয়েছেন। ঠিক পাশাপাশি তার যে উপদেষ্টা পরিষদ ছিলেন, সেই উপদেষ্টা পরিষদকেও কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ঠিক একইভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও যখন আওয়ামী লীগ সরকার গঠন করছিলেন, বা আওয়ামী লীগ সরকার যখন বড় একটি অংশে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করছিলেন, ঠিক সে সময়টাতেও আমরা দেখেছি যে আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কিন্তু তাদেরকে মূলত আমরা যে শপথ বাক্য সেটি কিন্তু পাঠ করেছেন। সে সময়কারের সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, এবং তার যে মন্ত্রী পরিষদ রয়েছে সেখানে কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো প্রায় একই মেয়াদে বলা যায় যে আসলে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যারা দায়িত্বে যারা ছিলেন বা দায়িত্ব গ্রহণ করছিলেন, ঠিক তিনবার কিন্তু আমরা দেখেছি যে আসলে শপথ বাক্য পাঠ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর যদি বলে রাখি, যে আসলে এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন যে উদ্যোগগুলো গ্রহণ করেছিল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেটিকে যেমন জোরদার ছিল, এবং এটি জোরদার থাকার কারণে সারা দেশেই কোনো ধরনের কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কোনো ভয়াবহ কোনো সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এটি বাংলাদেশের ইতিহাসে হয়তো বা এমন একটি নির্বাচন, যে নির্বাচনে এত বড় একটি নির্বাচন যেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতিতে যখন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সে সময় কোনো সহিংসতার ঘটনা ছাড়াই বাংলাদেশে একটি নির্বাচন সংগঠিত হলো, এবং আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে ক্ষমতায় গেলেন বিএনপি সরকার। আর যদি বলে রাখি, যে আসলে এই যে সরকার যারা গঠন করলেন, তারা কিন্তু দীর্ঘ সময় থেকেই কিন্তু আসলে নির্যাতনের নির্যাতিত হয়ে আসছে, এই গল্পটি কিন্তু তারা বলছেন। তবে যদি বলে রাখি, আসলে এবারে যে মন্ত্রী পরিষদে গঠিত হলো, যে মন্ত্রী পরিষদে প্রায় যদি বলে রাখি, যে আসলে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে বিএনপি সরকার যে মন্ত্রী পরিষদ গঠন করেছে, সেই মন্ত্রী পরিষদে আসলে কাদের জায়গা হলো, কারা এই মন্ত্রী দায়িত্ব পেলেন, কোন কোন দপ্তরে কারা পেলেন, এটি যদি আমি একটু বলবার চেষ্টা করি, যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু মন্ত্রী পরিষদের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর হাফিজ উদ্দিন সরকার, এম জাহিদ হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের খলিলুর রহমান এবং আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোহাম্মদ
আকন্দ এবং মিজানুর রহমান মিনু, নিতাই রায়চৌধুরী, খন্দকার আব্দুল আল আরিফুল হক চৌধুরী, জাহিদ উদ্দিন স্বপন, মোহাম্মদ আমির উদ্দিন রশিদ সহ আরো কিন্তু 25 জন নিয়ে কিন্তু এবারের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ গঠন হয়েছে। যদি আবার এই যে 24 জন যে উপমন্ত্রী যারা রয়েছেন তারা আসলে কারা, যদি আমি একটু বলবার চেষ্টা করি যে আসলে এই উপমন্ত্রী পরিষদেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা ত্যাগী নেতা যারা রয়েছেন, যারা তৃণমূল থেকে রাজনীতি করছেন, দীর্ঘ সময় যারা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, যাদের যোগ্যতা রয়েছে, যে দপ্তরগুলোতে কাজ করার মতো যোগ্যতা যাদের রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই প্রতিমন্ত্রীর জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। তারা কিন্তু সেই জায়গাগুলোতে যোগ্য ব্যক্তিকে বসানোর চেষ্টা করেছেন। তো যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচন হলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়ে হয়তো দিবেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করবেন। আজকে শপথ বাক্য পাঠ করা হলো, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, 50 জনের মন্ত্রী পরিষদ গঠন করলেন। তবে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পিছনে যদি বলে রাখি যে আসলে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে রংপুর, সেই রংপুর আসলে কি পেল, যদি বলে রাখি যে আসলে রংপুর কিন্তু এই যে রংপুর বিভাগ, সেই রংপুর বিভাগে 4 জন মন্ত্রী হয়েছে, এর মধ্যে 3 জন মন্ত্রী এবং 1 জন কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবং এই রংপুর বিভাগে যে 4 জন পেলেন, এই 4 জন মূলত কারা, যদি বলে রাখি যে আসলে এই উত্তরাঞ্চল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসাদুল হাবিব দুলু, এজেডএম জাহিদ হোসেন, তারা কিন্তু মন্ত্রীর পরিষদের দায়িত্ব কিন্তু তারা পেয়েছেন এবং একজন প্রতিমন্ত্রী কিন্তু দায়িত্ব পেয়েছেন। আর যদি সব মিলে বলে রাখি যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়ে দিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচন কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলো, দেশীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটিকে নিয়ে এত আলোচনা হলো, এই নির্বাচনের দিকে তাকিয়েছিল কিন্তু আসলে গোটা বিশ্ববাসী, নানা কিন্তু আসলে জল্পনা কল্পনা শেষে জাতিসংঘ থেকেও কিন্তু এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের যে প্রতিনিধি দল সেটি প্রণয়ন করেছিল এবং এক ধরনের একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটি যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবং শেষ সময়ে আসলে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে একটা দেশ চলে, সাংবিধানিক যে নিয়ম কানুন যেগুলো রয়েছে, এই নিয়ম কানুনগুলোও কিন্তু আমরা দেখছি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কিন্তু এটি শেষ করলেন। এবং আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বিএনপি সরকার প্রধান যার চেয়ারপারসন তারেক রহমান, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু বুঝে নিলেন। তো সব মিলে যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি দীর্ঘ যে লড়াই সংগ্রাম বা বিএনপির যে মূলত তারেক রহমান দেশে ফেরার পরপরই বলা যায় যে আসলে তৃণমূল থেকে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে উজ্জীবিত হয়েছে। এই কারণেই হয়তো বা বিএনপির এই যে এত বড় সংখ্যা গরিষ্ঠ যে ফলাফল সেটি কিন্তু তারা পেয়েছেন। পাশাপাশি যদি বলে রাখি যে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাও কিন্তু এবারে যে সংসদ, সেই সংসদের বিরোধী দলীয় ভূমিকায় কিন্তু তাদের গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। বলা যায় যে এক প্রকার বাংলাদেশ সরকারের এবারের পেশার গ্রুপ হিসাবে কিন্তু কাজ করবেন এই জামায়াতে ইসলামী। আর যদি বলে রাখি যে আসলে এবারে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা, যে জায়গা থেকে মূলত গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসলে ক্ষমতায় এসেছে, তিনি কতটা দায়িত্ব পালন করতে পেরেছে সঠিকভাবে, সেসব প্রশ্ন নিয়ে কিন্তু নানান আলোচনা হয়েছে এই স্টুডিওতে বসেই। তবে সেসব প্রশ্নের কি আসলে সমাধান দিতে পারবে এবারে বিএনপি সরকার, বা মানুষের আসলে যে কাঙ্ক্ষিত মানুষের যে প্রত্যাশা, দুর্নীতি থাকবে না, সাধারণ মানুষ খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, বা সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলো যেগুলো ক্ষুণ্ণ হয়েছে এতদিন ধরে, সে অধিকারগুলো কি আসলে এই বিএনপি সরকার পূরণ করতে পারবে কিনা, এসব প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এখন। কারণ বিএনপি সরকার কিন্তু ক্ষমতা গ্রহণ করবে, বা বিএনপি সরকার নির্বাচনের আগে যে ইস্তেহারগুলো ঘোষণা করেছিলেন, সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে গিয়েছিলেন, সেটি আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা, এটি আসলে এখন দেখার বিষয়। সব মিলে যদি বলা যায় যে আসলে নির্বাচন শেষ হলো, রাষ্ট্রপতি তিনবারের মতো এই যে শপথ গ্রহণ, সেই শপথ বাক্য পাঠ করানোর মতো গুরু দায়িত্ব পালন করলো, এটি ইতিহাসে হয়তো বা প্রথম হতে পারে। খুব কম মেয়াদের মধ্যেই রাষ্ট্রপতি 3বার শপথ বাক্য পাঠ করার মতো ঘটনা, এটি আসলে খুব কম হতে পারে। আমরা যদি বলে রাখি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বা স্বৈরাচার তকমা পাওয়া আওয়ামী লীগের সময়কালে এবং বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, শেষ জায়গাতে কিন্তু রাষ্ট্রপতির যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি কিন্তু পালন করেছেন। এবং
যে শপথ বাক্য সেটি কিন্তু তিনি পড়িয়েছেন এবং সেখানে দেশের সাধারণ মানুষের প্রতি যে অনুগত্য বা আইনের প্রতি অনুগত্য থেকে রাষ্ট্র পরিচালনার কথা সেসব বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। তবে সব মিলে যদি বলে রাখি যে আসলে একদমই শেষ সময় যদি বলে রাখি যে আসলে এই যে সরকার গঠন হলো একটি দেশের অস্থিতিশীল একটি পরিস্থিতি থেকে 2024 থেকে 26-এ এসে এটি রাজনৈতিক একটি সরকার গঠন হলো, নির্বাচিত একটি সরকার গঠন হলো। এই সরকার আসলে সাধারণ মানুষের কতটা ম্যান্ডেট পূরণ করতে পারবে বা কি করবে সেটি নিয়ে আসলে যদিও বা বিএনপি সরকারের যে 31 দফা রয়েছে সেই 31 দফার মধ্য দিয়ে পুরো একটি দেশকে সুশৃঙ্খলভাবে সাজানোর যে একটি পরিকল্পনা সেটি গ্রহণ করেছে, আসলে ক্ষমতায় আসার পর সেটি আসলে পূরণ করবে কিনা, সাধারণ মানুষ আসলে আবারও হতাশাগ্রস্ত হবে কিনা, নাকি আবারও একটি গণ অভ্যুত্থান ঘটবে কিনা, বা আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও কি স্বৈরাচার হবে কিনা, বা বিএনপির যে বিগত সময়ে যে বিএনপির শাসন আমল ছিল সে সময়ে বিএনপির যে যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে ছিল সাধারণ মানুষের, সে অভিযোগগুলো এবারও ফিরে আসবে কিনা, এসব প্রশ্ন রেখেই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি এই ব্রডকাস্ট থেকে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আকাশচন্দ্র পাপ্পু, দেখছেন আরএনবি নিউজ।